হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, হোপ ইউ আর ওয়েল। তো প্রথমে বলি, আমরা এবার ক্লাস শুরু করতে চলেছি। তোমরা ক্লাস 11-এ যে তোমাদের টেক্সট বুক ছিল সেটাই কিন্তু এইচএসসি টেক্সট বুক থাকবে, অর্থাৎ টেক্সট বুক চেঞ্জ হচ্ছে না। ওখানেই তোমাদের 12-এর ব্যাপারটা দেওয়া আছে। সিলেবাসের ব্যাপারে আমি পূর্বে একটা ভিডিওতে বলেছি যে কি কি আছে, কিভাবে নাম্বার ডিভিশন হবে, সিলেবাস কি আছে, অ্যান্ড কি করে তোমরা 70 ইজিলি তুলতে পারবে সেটা বলেছি। যদি না দেখে থাকো তো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ভিডিওটা দেখে নিও। এবার আমি একটা প্রোজের দিকে আগাচ্ছি। একটা শর্ট স্টোরি শুরু করা যাক, টেক্সট শুরু করা যাক। সো প্রথম যে টেক্সটটা আমি চুজ করেছি সেটা হচ্ছে থ্যাংক ইউ ম্যাম, লাংস্টন হিউজের লেখা। এই লাংস্টন হিউজের ব্যাপারে কিছু পড়ে নিই, চলো। তোমাদের বই দেখবে, বই পেজ নাম্বার হচ্ছে 50তে দেওয়া আছে, লেখা আছে, দেখো। জ্যামিও মার্সার লাংস্টন হিউজ was a famous writer and social activist from America. Hughes was interested in the revival of American folk culture. Some of his well-known works are The Weary Blues, Not Without Laughter, and The Way of White Fox. লাংস্টন হিউজ হচ্ছেন একজন আমেরিকান। যদিও তিনি আমেরিকাতে আমরা জানি সাদা বর্ণের এবং কৃষ্ণাঙ্গ দুই ধরনের লোক থাকে, তো তিনি কৃষ্ণাঙ্গ ছিলেন এবং তার জন্ম 1902 সালে আমেরিকার জ্যাপোলিন, যেটা মিসৌরিতে অবস্থিত, সেখানে তার জন্ম। যখন তিনি ক্লাস 8-এ পড়েন তখন তিনি প্রথম কবিতা লেখেন এবং তার প্রথম কবিতার নাম হচ্ছে দ্য নেগ্রো স্পিক্স অফ রিভার্স। তার বিখ্যাত একটা প্রবন্ধ হচ্ছে দ্য নেগ্রো আর্টিস্ট অ্যান্ড দ্য রেসিয়াল মাউন্টেন। তার অন্যতম শখগুলোর মধ্যে ছিল, হবিস ছিল ব্লুজ এবং জ্যাজ শোনা এবং রাইটিং পোয়েট্রি। তিনি অনেকগুলো কবিতা লিখেছেন, অনেকগুলো প্রায় 20টা মতো তিনি ড্রামা লিখেছেন, বেশ কিছু নোভেলও লিখেছেন, অনেকগুলো এসে বা প্রবন্ধ লিখেছেন। ওভারঅল তিনি নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন বা নিজেকে দেখাতে চেয়েছিলেন যাতে লোক তাকে কৃষ্ণাঙ্গ আর্টিস্ট বা কৃষ্ণাঙ্গ কবি হিসাবে নয়, একজন আমেরিকান কবি হিসাবে দেখুক, আমেরিকান সাহিত্যিক হিসাবে দেখুক। এবং তার সমস্ত কবিতার মধ্যে এবং তার শর্ট স্টোরির তার 3টে গ্রন্থ তিনি লিখেছেন এবং সবগুলোর মধ্যেই তিনি অনেকগুলো আন্দোলন চালিয়েছেন, যে কৃষ্ণাঙ্গদের নিয়ে একটা আন্দোলন চালিয়েছেন বলা যায়। তো 1967 সালে ক্যান্সার রোগে তিনি আক্রান্ত হয়ে মারা যান। সো তার যে শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম, এই শর্ট স্টোরিটা ব্যাকগ্রাউন্ড কি একটু আমি আলোচনা না করে, বাট এই শর্ট স্টোরি থেকে আমরা কি শিখবো, এখানে কি ব্যাপারে শিক্ষা আছে সেটা একটু যদি বলতে হয়, তাহলে এই শর্ট স্টোরিতে শিক্ষা যেটা দেখানো হয়েছে যে মানুষ যতই খারাপ হোক না কেন, তার সাথে যদি ভালো ব্যবহার করা হয়, তার যদি হৃদয়ে টাচ করা যায়, তার প্রতি আমাদের অ্যাটিটিউড, আমাদের বিহেভিয়ার এবং তার প্রতি আমাদের যে টেন্ডারনেস যদি আমরা শো করি, তাহলে সে তার হার্টের চেঞ্জ হয়, সে ভাবতে বসে, সে একটা খারাপ মানুষ থেকে ভালো মানুষে রূপান্তরিত হতে পারে। যে শিক্ষাটা ছিল যে হেড দ্য সিন নট দ্য সিনার, পাপকে ঘৃণা করো পাপীকে নয়, সেই ব্যাপারটা যেন এখানে ফুটে উঠেছে। সো তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পারবে যদি টেক্সট আমরা রিড করি, টেক্সট যদি পড়ি। তো কথা না বাড়িয়ে চলো এবার টেক্সটের দিকে আগাই। ওকে, টেক্সট শুরু করছি। তোমরা বইয়ের পেজ বের করো, পেজ নাম্বার 50। সো টেক্সট শুরু করার আগে বলি, পেন খাতা বের করে রাখো কিংবা পেন্সিল বের করো। যে সমস্ত ওয়ার্ডগুলো আননোন আছে সেগুলোর নিচে আমাদের আন্ডারলাইন করতে হবে এবং সেগুলো মিনিং লিখে নিতে হবে। বিকজ if you want to get good number in examination, then you have to go through the text minutely. ওকে, টেক্সটটা ভালো করে পড়তে হবে। তো পেন্সিল দিয়ে মানেগুলো লিখে নেবে বা খাতায় মানেগুলো লিখে নেবে। আমি ওয়ার্ড বাই ওয়ার্ড মানে করে দিচ্ছি। দেখো, প্রথমে লেখা আছে যে she was a large woman with a large purse that had everything in it but hammer and nails. তো টেক্সটটাকে অবশ্যই ভালো করে পড়তে হবে যদি তুমি ভালো নাম্বার স্কোর করতে চাও।
এসিকিউ এমসিকিউ যদি না ছাড়তে চাও তো টেক্সট পড়াই যথেষ্ট। সো প্রথমে বলা আছে সি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ লার্জ পার্স। তো সি বলতে কে? উইথ সি। তো আমরা জানি যে কোনো জিনিস প্রথম আমরা যখন শুরু করি তো প্রথম নাউন দিয়ে বলি, তারপরে রাম ইজ এ গুড বয়, তারপরে বলি হি রিডস ইংলিশ, হি প্লেস ক্রিকেট, এটা বলি। তো হিটা পরে আসে বা সি পরে আসে প্রোনাউন, নাউনের পরিবর্তে, কিন্তু এখানে শুরু হয়েছে সি দিয়ে। তো এটা একটা টাইপ ধরন, ডাইরেক্ট সি দিয়ে শুরু হয় এবং এর ইন্ট্রোডাকশনটা পরে হবে। তো সি ওয়াজ এ লার্জ ওম্যান, কেমন তার বর্ণনা? লার্জ ওম্যান, প্রকাণ্ড মহিলা, মানে যার বডি স্ট্রাকচার, যার মেবি হাইট, এভরিথিং কি লার্জ। সো লার্জ ওম্যান, সে ছিল একটা প্রকাণ্ড মহিলা, মানে ছোট হাইটের নয় এবং দেখতে ছোটখাটো নয়। তাছাড়া একটা লার্জ ওম্যান বলতে যে শুধু তার ফিজিক্যাল স্ট্রাকচারের কথা বলা হয়নি, এটা পরে যখন আমরা স্টোরিটা শেষ করে দিব তখন বুঝতে পারবো যে হ্যাঁ, দ্য লেডি হ্যাড এ লার্জ হার্ট অলসো, তার একটা প্রকাণ্ড হৃদয় আছে। ওকে, লেটস সি। সি ওয়াজ এ লার্জ ওম্যান, সে ছিল একটা প্রকাণ্ড মহিলা, এবং প্রকাণ্ড মহিলা তো মহিলা এবং উইথ লার্জ পার্স, তার যে ব্যাগ ছিল, তার ঘাড়ে যে ব্যাগটা ছিল, মহিলারা ব্যাগ সাধারণত বাইরে গেলে ইউজ করে, তো যে ব্যাগটা ছিল ব্যাগটাও কিন্তু লার্জ ওম্যান অ্যান্ড স্মল ব্যাগ সেটা নয়, পার্সটাও কিন্তু লার্জ আছে, তবে তা মানানসই। দ্যাট হ্যাড এভরিথিং, দ্যাট হ্যাড বলতে দ্য পার্স হ্যাড, ব্যাগটার ছিল এভরিথিং, মানে সবকিছুই ছিল ব্যাগে। এভরিথিং, এবার কি কি ছিল সেটা বলেনি, কি কি ছিল না সেটা বলে দিচ্ছে। ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস, সব কিছু ছিল বাট কিন্তু ছিল না, কি ছিল না? হ্যামার, হ্যামার মানে হচ্ছে হাতুড়ি বা হাতুর, আর নেলস, নেলস মানে নখ নয়, নেল মানে নখ, বা নেলস মানে হচ্ছে কাঁটা, পেরেক। সো তার ব্যাগের মধ্যে সবকিছুই ছিল, শুধু ছিল না হাতুড়ি এবং কাঁটা বা পেরেক। ইট হ্যাড এ লং স্ট্র্যাপ, হোয়াট ইজ ইট? ইট বলতে কি? পার্সটার, যে ব্যাগটা ছিল, ব্যাগটার ছিল, ইট হ্যাড মানে ছিল, ব্যাগটা ছিল এ লং স্ট্র্যাপ, লম্বা একটা প্রকাণ্ড, লম্বা কি ছিল? ফিতে ছিল। অর্থাৎ ব্যাগটার যে ফিতে খুব ছোট, এখানে ব্যাগ ঝুলছে তা নয়, ব্যাগটা লম্বা করে ছিল, যার নিচে অনেক ঝুলছিল, বোঝা গেছে? আর যেহেতু যেহেতু মহিলাটা প্রকাণ্ড লার্জ, তার জন্য ফিতেটাও লম্বা আছে। অ্যান্ড সি ক্যারিড ইট স্ল্যাং অ্যাক্রস হার শোল্ডার, সি ক্যারিড ইট, তিনি বা সে, তিনি এটা বহন করছিলেন, কিসে বহন করছিলেন? ইট স্ল্যাং অ্যাক্রস, স্ল্যাং মানে ঝুলছিল, ঝুলন্ত অবস্থায় ঝুলছে ব্যাগটা, হাতে ধরে নেই। স্ল্যাং অ্যাক্রস হার শোল্ডার্স, তার কাঁধ বরাবর, তার ঘাড় থেকে, আড়াআড়ি ভাবে ঘাড় থেকে এখানে এদিকে ঝুলছিল, এইভাবে নয়, এইভাবে ঝুলছিল। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock at night, যে সময়কার কথা বলা হচ্ছে সেটা কখনকার সময়? ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock at night, রাত্রি 11টার সময়, দিনের সময় নয়, রাত 11টার সময় একটা প্রকাণ্ড মহিলা রাস্তা দিয়ে হাঁটছে। সাধারণত অত রাত্রে মহিলারা যাতায়াত কম করে, তবুও রাত্রে কাজ করছেন বা রাত্রে তিনি আসছেন। অ্যান্ড সি ওয়াজ ওয়াকিং অ্যালোন, এবং তিনি একাকী হাঁটছেন, রাত 11টার পরে সময়টা, এবং তিনি রাস্তায় একাকী। ওয়েন এ বয়, এবার ঘটনাটা ঘটছে, দেখো কি ক্লাইম্যাক্স আসছে। ঘটনাটা কি ঘটছে দেখো। ওয়েন এ বয় র্যান আপ, যখন কি হলো, তিনি রাত 11টার সময় একা একা রাস্তা দিয়ে আসছেন, তখন একটা ছেলে, একটা বালক, র্যান আপ বিহাইন্ড হার, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, মানে লিখে নেবে, বিহাইন্ড হার, তার পিছন দিক থেকে একটা ছেলে দৌড়ে এলো, মহিলাটা এদিকে যাচ্ছে, তো ওই পেছন দিক থেকে একটা ছেলে দৌড়ে আসছে। অ্যান্ড ট্রাই টু স্ন্যাচ হার পার্স, এবং দৌড়ে দৌড়ে এসে স্পিড নিয়ে দৌড়ে আসছে। অ্যান্ড ট্রাইড, এবং চেষ্টা করলো, টু স্ন্যাচ, স্ন্যাচের তলায় দাগ দিবে, স্ন্যাচ মানে হচ্ছে কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া, ছিনতাই যারা করে তারা স্ন্যাচিং করে নেয়। তো স্ন্যাচ হার পার্স, এবং চেষ্টা করলো যে ব্যাগটা নিয়ে যাচ্ছে, ব্যাগের মধ্যে হয়তো অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু পাবো, না হলে ব্যাগটা তো বিক্রি করলে অনেক দাম পাওয়া যাবে, তার জন্য সে জোর
ছেলেটা দৌড়ে দৌড়ে এসে ব্যাগটাকে স্ন্যাচ করে নিয়ে চলে যাবে, এটা ছিল তার প্ল্যান। চেষ্টা করলো, দ্য স্ট্র্যাপ ব্রোক, চেষ্টা করলে কি হলো, দ্য স্ট্র্যাপ, সেই যে ফিতেটা ছিল ব্যাগের সাথে লাগা, ব্রোক উইথ এ সিঙ্গল টাগ, দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড। তো দ্য স্ট্র্যাপ ব্রোক মানে ব্যাগের যে ফিতেটা ছিঁড়ে গেল, হঠাৎ করে টেনেছে, উইথ এ সিঙ্গল টাগ, সিঙ্গল টাগ মানে একবার মাত্র, টাগ মানে হঠাৎ টান দেওয়া, হঠাৎ করে টান দিয়ে এমনি ঝটকা মেরে টেনেছে, আর টানাতেই ব্যাগের ফিতেটা ছিঁড়ে গেল। সিঙ্গল টাগ, দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড, পিছন দিক থেকে যে ঝটকাটা দিয়েছে, এই পিছন দিক থেকে গিয়ে ঝটকা দিয়েছে, তার জন্য ব্যাগটা ফিতেটা ছিঁড়ে গেল। But the boy's weight and the weight of the purse combined caused him to lose his balance so, কিন্তু ছেলেটার যে ওয়েট ছিল, ব্যাগ ছিঁড়ে গেলো, ফিতে ছিঁড়ে গেলো, তো ব্যাগটা নিয়ে পালিয়ে যাবে, এটা হওয়ার কথা ছিল। বাট কি হলো, বাট দ্য বয়েজ ওয়েট, কিন্তু ছেলেটার যে একটা ওয়েট আছে, ওজন আছে, অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স, এবং ব্যাগটা তো বলেছি প্রকাণ্ড ব্যাগ, এবং ব্যাগে অনেক কিছুই আছে, শুধু হ্যামার অ্যান্ড নেলস নেই। সো দ্য ওয়েট অফ দ্য ব্যাগ, ওয়েট অফ দ্য পার্স কম্বাইন্ড কজড হিম টু লুজ হিজ ব্যালেন্স। সো এই দুটো মিলে, ছেলেটার ওজন আর ব্যাগের ওজন দুজনে মিলে একটা এমন সৃষ্টি হলো যে ছেলেটা তার ব্যালেন্স হারিয়ে ফেললো, নিজেই ঝটকা মেরে নিতে গেছিল, নিজে উল্টো পড়ে গেল। এই মুহূর্তে আমার একটা কথা মনে পড়ছে, আমি একবার ক্রিস সিনেমা দেখেছিলাম। সো ক্রিস সিনেমাতে দেখা যাচ্ছে যে, ক্রিস 2-তে দেখা যাচ্ছে ঋত্বিক রোশন যাচ্ছে একজনের, যখন সিঙ্গাপুরে প্রথম পৌঁছালো, তখন একজন চোর তার হাতে থাকা ব্যাগটাকে ছিনে বা স্ন্যাচিং করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বা স্ন্যাচিং করতে তো পারবে না, সে নিজে পড়ে যাবে। মানে এতটাই পাওয়ারফুল, এতটাই এনার্জেটিক বা স্ট্রং যে ও নিজে তার ব্যালেন্স হারিয়ে ফেললো। ঠিক একই ঘটনা ঘটছে এখানেও, মেয়েটা প্রকাণ্ড মহিলা, এবং তার ব্যাগটা স্ন্যাচ করতে গিয়ে ছেলেটা নিজের ব্যালেন্স হারিয়ে ফেললো। কম্বাইন্ড কজড হিম টু লুজ হিজ ব্যালেন্স, লুজ মানে হারানো, তার ভারসাম্য হারিয়ে ফেললো। ইনস্টিড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপ, ইনস্টিড মানে হচ্ছে পরিবর্তে, সে পড়ে গেল বা সে তার ব্যালেন্স হারিয়ে ফেললো, পরিবর্তে, কিসের পরিবর্তে, অফ টেকিং অফ ফুল ব্লাস্ট। ফুল ব্লাস্ট মানে হচ্ছে পূর্ণ, ফুল মানে, আর ব্লাস্ট মানে হচ্ছে দমকা হাওয়া। তো সে ভেবেছিল কি, এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি দমকা হাওয়ার মতো, একদম ব্যাগটাকে নিয়ে ছুটবো, এটা ভেবেছিল। অ্যাজ হি হ্যাড হোপড, যেমনটা সে হোপ মানে আশা করেছিল, ব্যাগটা নিয়ে মারব দৌড়। দ্য বয় ফেল অন হিজ ব্যাগ অন দ্য সাইড ওয়াক, কিন্তু পরিবর্তে কি হলো, দ্য বয় ফেল মানে হচ্ছে ফলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল, পড়ে গেল, কারণ তার ব্যাগের যে ওজনটা এত বেশি ছিল এবং তার নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারেনি, তার জন্য সে ফেল অন দ্য সাইড ওয়াক মানে লিখতে পারো ফুটপাথ, অর্থাৎ পায়ে হাঁটার যে রাস্তা, সাইডে ওয়াক করার যে রাস্তা থাকে, সেখানে রাস্তাতে সে পড়ে গেল, অর্থাৎ ব্যাগটা সে নিয়ে যেতে পারলো না, পড়ে গেল। অ্যান্ড হিজ লেগস ফ্লিউ আপ, এবং অন হিজ ব্যাক এখানে বলা ছিল ফেল অন হিজ ব্যাক, ব্যাক মানে তার পিঠের ভারে, মুখ থুবড়ে পড়েনি, পিঠের ভাবে এভাবে পড়েছে, এবং এইভাবে পড়ার জন্য তার কি হয়েছে, পা দুটো ওপর দিকে উঠে গেছে, ঠিক আছে, তার পা দুটো ওপর দিকে উঠে গেছে, পিঠের ভারে পড়ে আছে, এই সিনটা মনে করো তোমরা। দ্য লার্জ উম্যান সিম্পলি টার্ন অ্যারাউন্ড, এবং এই ঘটনাতে লার্জ উম্যানটার রিয়াকশনটা দেখো কেমন। দ্য লার্জ উম্যান সিম্পলি মানে লার্জ উম্যানটা অত বেশি অবাক হয়নি, সে উল্টে যায়নি বা পড়ে যায়নি, কিচ্ছু হয়নি, প্রকাণ্ড মোটাসোটা উম্যান সিম্পলি টার্ন অ্যারাউন্ড, এমনি করে ঘুরে দেখলো কি হলো ব্যাপারটা, কে টান দিল পেছন দেখতে, বা কি হলো ব্যাপারটা দেখার জন্য, ব্যাগ ছিল কি করে, তেমন কিছু হয়নি ওনার। সিম্পলি টার্ন অ্যারাউন্ড, দেখলো ও এই ব্যাপার, ব্যাগ চুরি করা হচ্ছিল, তার জন্য কি করেছে, অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্স সিটার, এবং গেল, ছেলেটা যে পড়ে আছে, সে তো পড়ে আছে পিঠের ভারে, ওখানে ওকে গিয়ে কিকড করলো, কিক মানে কি, লাথি মারলো, হিম রাইট স্কোয়ার, একদম সোজাসুজি, রাইট স্কোয়ার মানে একদম সোজা গিয়ে তাকে লাথি দিল, রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্স সিটার, ব্লু জিন্স সিটার মানে মনে করতে পারে জিন্সের প্যান্ট, জিন্স সিটার মানে কি বললাম, জিন্সের প্যান্ট,
জিন্সের প্যান্টটা কি ব্লু কালারের, সে পরে আছে পাগল উপর দিকে উঠে গেছে জিন্সের প্যান্ট পরা অবস্থাতেই তাকে জিন্সের প্যান্টের ওপরে সে মহিলাটা লাথি মারলো। তো মহিলা গিয়ে লাথি মারছে, প্রকাণ্ড এনার্জি আছে এবং সাহস, খুবই কারেজিয়াস। দেন সি রিচড ডাউন, তারপরে তো লাথি মেরে ক্ষান্ত হননি, থেমে যাননি। দেন সি রিচ ডাউন, নিচে নামলেন। নিচে নামলেন মানে নিচে ঝুঁকলেন, কারণ সে তো পড়ে আছে। অ্যান্ড পিকড আপ দ্য বয়, এবং ছেলেটাকে তুললো। পিক আপ মানে তোলা, পিক আপ দ্য স্টিক, লাঠি ধরে তোলো ইত্যাদি। পিক আপ দ্য বয়, ছেলেটাকে তুললো। বাই হিজ শার্ট ফ্রন্ট, কিভাবে তুললো? হাত ধরে তুলেনি, চুল ধরে তুলেনি, পা ধরে তুলেনি, কি ধরেছে? বাই হিজ শার্ট ফ্রন্ট, তার একটা শার্ট, শার্টের প্রথমে এটা ধরে ওঠ, এভাবে, ঠিক আছে। কলার ধরে তোলা, যেটা মানে এটা অপমানজনক তোলা, কলার ধরে মারা। চোরকে বা চোরদেরকে বা চোর লোফারদেরকে এরকম ভাবে শাস্তি দেওয়া হয়। পিকড আপ দ্য বয় বাই হিজ শার্ট ফ্রন্ট, সামনে কলারের, শার্টের যে কলারটা ছিল সেটাতে তুললো। অ্যান্ড সুক হিম, এবং তাকে নাড়াতে থাকলো, কলার ধরে এভাবে নাড়াতে থাকলো। আনটিল হিজ টিথ র্যাটল, ততক্ষণ পর্যন্ত না, বা যতক্ষণ পর্যন্ত না, ততক্ষণ নাড়াতে থাকলো যতক্ষণ পর্যন্ত না হিজ টিথ, তার দাঁত র্যাটল করতে লাগলো, অর্থাৎ তার দাঁত এভাবে নাড়াতে লাগলো এবং তার দাঁতগুলো নাড়ানোর জন্য, ঝাঁকানোর জন্য ঠক 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 করে শব্দ করতে লাগলো। ঠিক আছে, ওকে, আই হোপ ভালো লাগছে গল্পটা। তো তারপরে পড়াচ্ছি। আফটার দ্যাট দ্য উম্যান সেড, তারপরে এভাবে যখন ঝাঁকালো, তার দাঁত ঠকঠক করে কাঁপছে, তাকে তুলেছে এভাবে, তারপরে মেয়েটা তাকে জিজ্ঞেস করছে, মেয়েটা তাকে বলছে, সেড পিক আপ মাই পকেট বুক। এখানে পকেট বুক মনে হচ্ছে পার্স বা ব্যাগ, যে ব্যাগটা সে নিয়ে যাচ্ছিল সেই ব্যাগটাই। পিক আপ মানে কি বললাম? তুলো, এই আমার পকেট বুকটা তুল। এভাবে তো সে পকেট বুক যে ব্যাগটা ছিল সেটা ফিতে ছেড়ে নিচে পড়ে গেছে। তো ও রেগে গিয়ে তার কলার ধরে তুলে ঝাঁকাচ্ছে, দাঁত কাঁপছে, তারপর বলছে পকেট বুকটা তুল আমার। পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গেভ ইট হিয়ার, পকেট বুকটা তুল, দে এখানে দে। সি স্টিল হেল্ড হিম, তখনও কিন্তু তাকে ধরে আছে, ছাড়েনি। পকেট বুক তুল বলে তার হাত ছেড়ে দেবে, সে পালিয়ে যাবে, তা ভুল করেনি, তার কলার ধরে আছে। স্টিল সি স্টিল হেল্ড হিম বাট সি বেন্ট ডাউন এনাফ, কিন্তু সেও একটু, মহিলাটাও একটু কি করলো, তিনি একটু ঝুঁকলেন ডাউন এনাফ, যথেষ্ট ঝুঁকেছেন, কেন? টু পারমিট হিম টু স্টুপ। পারমিট মানে অনুমতি দেওয়া, অ্যালাউ করা, তাকে অ্যালাউ করার জন্য। কাকে অ্যালাউ করার জন্য? ছেলেটাকে অ্যালাউ করার জন্য, যাতে করে সে কি করতে পারে? টু স্টুপ, ছেলেটা যাতে ঝুঁকতে পারে। আবার স্টুপ মানে ঝোঁকা, স্টপ দেখবে না, STOOP, স্টুপ মানে ঝোঁকা, নিচে বেঁকে ঝোঁকা। অ্যান্ড পিক আপ হার পার্স, তো এমন ভাবে তাকে কলারটা ধরে একটু ঝুঁকালো, মেয়েটাও একটু ঝুঁকলো, মহিলাটা একটু ঝুঁকলো, যাতে করে সে কি করতে পারে? ব্যাগটাকে তুলে দিতে পারে। দেন সি সেড, তারপরে তিনি বললেন, নাও আইন্ট ইউ অ্যাসেন্ট অফ ইয়ারসেলফ, ব্যাগটা সে তুলে দিল হয়তো। তারপরে বলছে আইন্ট ইউ, আইন্ট মানে হচ্ছে আর নট, শর্ট ফর্ম অ্যান্ট। নাও এখন কি তুই অ্যাসেন্ট অফ ইউরসেলফ, অ্যাসেন্ট মানে হচ্ছে লজ্জিত, অ্যাসেন্ট মানে হচ্ছে লজ্জিত। নাও আইন্ট ইউ অ্যাসেন্ট অফ ইউরসেলফ, এখন তুই কি তোর কাজের জন্য লজ্জিত না? তুই যে কাজ করেছিস তার জন্য কি তোর লজ্জা লাগে না এখন? Firmly gripped by his shirt front, the boy said, "Yes, ma'am." Firmly gripped, firmly মানে শক্ত হবে, এখনো কিন্তু কলারটাকে শক্ত করে ধরে রেখেছে। গ্রিপড মানে চিপে ধরে থাকা, ঠিক আছে। ফার্মলি মানে শক্ত হবে, গ্রিপড মানে ধরে থাকা। বাই হিজ শার্ট ফ্রন্ট, তার শার্টের সামনের দিকটা ধরে থেকেই সেই মহিলাটাকে জিজ্ঞেস করলেন। দ্য বয় সেড, ধরা অবস্থায় আছে, এভাবে ধরে রেখেছে মহিলাটা। অ্যান্ড দ্য বয় সেড, ছেলেটি বলল, ইয়েস, মুখ দিয়ে ঠিকভাবে কথা বেরোয় না, ভয়। ইয়েস, ইয়েস, ইয়েস ম্যাম, হ্যাঁ, ইয়েস ম্যাম, হ্যাঁ আমি লজ্জিত। দ্য ওম্যান সেড, মহিলাটা বললেন, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর? হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর? এই ব্যাগটা নিয়ে হোয়াট ডিড ইউ ওয়ান্ট, কি চেয়েছিলিস তুই? হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, এটা নিয়ে কি করতে চেয়েছিলিস? এই যে ব্যাগটা কাটছিলিস আমার কাছ থেকে চুরি করে, ব্যাগটা নিয়ে কি করতিস তুই?
The boy said, I did not aim to. I did not aim to. আমি আমি তা করতে চাইনি, আমার তা উদ্দেশ্য ছিল না। বাট কথা বলতে যাচ্ছে আমি ব্যাগ চুরি করতে চাইনি, হয়তো কোনোভাবে লেগে ছিঁড়ে গেছে। তো প্রত্যেকটা চোর যারা চুরি করে তারা বলে আমি চুরি করিনি, আমি চুরি করিনি, তাই তো। তার জন্য সে ধরা পড়ে গেছে, তারপরে সে তার ভয়টাকে বা তার ভুলটাকে লুকানোর চেষ্টা করছে। আই ডি নট এম টু, সি সেড। তারপরে মহিলাটা বুঝতে পেরে গেছে ব্যাগ কাটছে, এভাবে ছুরি নিয়ে পালাচ্ছিল ছিঁড়ে নিয়ে, আর 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 বলছে কি আই ডি নট এম টু। তো সে তার মহিলাটা তা বুঝতে বাকি নেই। সি সেড, তিনি বললেন, ইউ উইল লাই, ইউ উইল লাই, মিথ্যাবাদী। বাই দ্য টাইম, তারপরে এখানে পেয়েছে বাই দ্য টাইম, বাই দ্য টাইম বা বাই দ্য টাইম মানে হচ্ছে ইতিমধ্যে, এই সময়টার মধ্যে, 2 or 3 পিপল পাস্ট, 2জন বা 3জন লোক পাস্ট অতিক্রম করে যাচ্ছিল যারা, স্টপ ইট, তার স্টপড, তার থামলো, অ্যান্ড টার্ন টু লুক, এবং যেতে যেতে থেমে একটু পেছনে ঘুরে দেখতে লাগলো যে কি হচ্ছে ব্যাপারটা, রাত 11টার সময়। অ্যান্ড সাম স্টুড ওয়াচিং, তো কেউ যেতে যেতে দেখলো, ঘুরে দেখলো, আর কেউ আবার দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো, ওয়াচিং। তারপরে কি হচ্ছে দেখো, ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আস্কড দ্য ওম্যান। মহিলাটা জিজ্ঞেস করলেন, ইফ আই টার্ন ইউ লুজ, যদি আমি টার্ন ইউ লুজ, তোকে লুজ করে দিই, ঢিল দিয়ে দিই, তোকে ছেড়ে দিই, যদি আমি তোকে লুজ করে দিই, ঢিল দিয়ে দিই বা ছেড়ে দিই, উইল ইউ রান, তাহলে তুই পালিয়ে যাবি, চলে যাবি। ও বলছে ইয়েস সেড দ্য বয়, হ্যাঁ পালিয়ে যাবো। তাকে বললো তোকে যদি আমি ছেড়ে দিই তুই কি পালিয়ে যাবি, বলছে হ্যাঁ ইয়েস, ইয়েস ম্যাম, হ্যাঁ পালিয়ে যাবো। তো এই কথা যখন বলবে হ্যাঁ পালিয়ে যাবো, তাকে আর ছাড়বে? দেখো কি হয়, দেন আই ওন্ট, দেন আই ওন্ট টার্ন ইউ লুজ, ওন্ট মানে হচ্ছে উইল নট, তাহলে তো আমি তোকে ছাড়ছি না। লুজ করলে একটু ঢিল দিলে তুই পালিয়ে যাবি, তাহলে আমি তোকে ছাড়ছি না। আই ওন্ট টার্ন ইউ লুজ, সেড দ্য ওম্যান, মহিলাটা বললেন। সি ডিড নট রিলিজ হিম, রিলিজ মানে মুক্তি দেওয়া, ছাড়া, ছাড় দেওয়া বা ছেড়ে দেওয়া। তো সি ডিড নট রিলিজ হিম, তার জন্য তাকে সে রিলিজ করলো না, মুক্তি দিল না, মানে ধরেই থাকলো। আই এম ভেরি সরি লেডি, আই এম সরি, আমি খুব দুঃখিত, ভদ্র মহিলা আমি দুঃখিত। হুইসপার্ড দ্য বয়, একবারে ফিস ফিস করে বললো, হুইসপার্ড মানে হচ্ছে ফিস ফিস করে বলা, আস্তে আস্তে বলা। And your face is dirty. I got a great mind to wash your face for you. এবার সে যখন বলছে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি, আমার আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাকে, ইত্যাদি, আই এম সরি। সো তখন বলছি আচ্ছা তাই, অ্যান্ড ইয়োর ফেস ইজ ডার্টি, আর তোর মুখটা এত নোংরা যে, তোর তো মুখটা খুব নোংরা হয়ে আছে, অপরিষ্কার হয়ে আছে। আই গট এ গ্রেট মাইন্ড, আই গট এ গ্রেট মাইন্ড, গ্রেট মাইন্ড মানে আমার একটা মাইন্ড মানে একটা, এখানে মাইন্ডের মধ্যে ভাবনা এসছে, আমার একটা অদ্ভুত, আমার একটা খুব ভালো ভাবনা এসছে মাথায়। কি ভাবনাটা? টু ওয়াশ ইউর ফেস ফর ইউ, তোর জন্য, তোর মুখটাকে এবার আমি ওয়াশ করে দেবো, তোর মুখমণ্ডলকে আমি ফেস ওয়াশ করে দেবো, এটা বলতে চাইছে। তো এটা একটু ভেবে অবাক লাগে যে চোরকে ধরেছে এবং চোরকে শাস্তি দেওয়ার পরিবর্তে, পুলিশের কাছে নিয়ে যাওয়ার পরিবর্তে, তার মাথায় একটা বুদ্ধি এসে, মুখটা নোংরা হয়ে আছে, একটু মুখটা পরিষ্কার করে দিই। ওরা আমরা চোর ধরলে কি করি, আগে মার, মুখে রক্ত বের কর, মুখে ধুলো মাখা, কাদা মাখা ইত্যাদি। কিন্তু এখানে সেম মহিলাটার এখানে এরকম ভাবনা এসছে। এরকম ভাবনা আসার পিছনে দুটো কারণ কাজ করতে পারে। একটা, মহিলাটা গ্রেট মাইন্ড আছে, আর একটা তোমরা একটু পরে জানতে পারবে যে মহিলাটা একজন নিজে হোটেল বিউটি শপে কাজ করে, বিউটিশিয়ান বা বিউটি পার্লারে কাজ করে, যার কারণে সে অপরিষ্কার মুখ দেখতে পারছে না হয়তো। সো aren't you got nobody home to tell you to wash your face? Aren't you got nobody? তোর কি কেউ নেই হোম, বাড়িতে, টু টেল ইউ, তোকে বলবে যে, টু ওয়াশ ইউর ফেস, তোর মুখটা ধোয়ার জন্য, কি নোংরা হয়ে আছে, কেউ কি বলে না তোকে বাড়িতে যে মুখটা পরিষ্কার কর? নো ম্যাম, নো ম্যাম, নো ম্যাম, না বলে না, সেড দ্য বয়, ছেলেটি বলল। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকছে। নেক্সট ক্লাসে আমরা আবার বাকি অংশ পড়ব। তোমরা ভিডিওটা দেখে নিয়ে, বুঝে নিয়ে মানেগুলো পড়তে লাগো।
এবং বারে বারে পড়ে তা আয়ত্ত করো। কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ।